আচ্ছা ভাবুন তো, আজকের দিনে যদি গুগল, অ্যামাজন বা টাটার মতো কোনো বেসরকারি কোম্পানি কোনো দেশের উপরে চড়াও হয় এবং পুরো দেশটাকে নিজেদের গোলাম বানিয়ে নেয়, তাহলে কেমন লাগবে? শুনতে অদ্ভুত আর অসম্ভব মনে হচ্ছে, তাই তো? কিন্তু আজ থেকে ঠিক ৩০০ বছর আগে আমাদের এই ভারত উপমহাদেশে ঠিক এই ঘটনাটাই ঘটেছিল। কোনো দেশের রাজা বা সরকার নয়, বরং লন্ডনের মাত্র কয়েকজন ব্যবসায়ীর তৈরি একটা সাধারণ প্রাইভেট কোম্পানি, যার নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা মশলা আর কাপড়ের ব্যবসা করতে এসে ভারতের সবচেয়ে ধনী এবং শক্তিশালী মুঘল সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিল আর টুকরো টুকরো করে গিলে নিল পুরো ভারতবর্ষকে। কিন্তু একটা সাধারণ ব্যবসায়ী কোম্পানি কিভাবে এই বিশাল দেশটিকে নিজেদের পকেটে পুরল? এর পেছনে কি শুধুই যুদ্ধ ছিল, নাকি ছিল চরম বিশ্বাসঘাতকতা? আজকের ভিডিওতে আমরা ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়কে একদম সহজভাবে ডিকোড করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষ অংশটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না কিভাবে আমাদের নিজেদের সামান্য ভুলের জন্য আমরা ২০০ বছরের দাসত্ব বরণ করেছিলাম। গল্পটা শুরু হয় ১৬০০ সালের ৩১শে ডিসেম্বর থেকে। ইংল্যান্ডের রানী এলিজাবেথ একদল ব্যবসায়ীকে এশিয়ায় ব্যবসা করার জন্য একটি রয়্যাল চার্টার বা বিশেষ অনুমোদনপত্র দেন। এই কোম্পানির মূল লক্ষ্য ছিল ভারতের মশলা, সুতি কাপড়, রেশম আর নীল নিজেদের দেশে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করে লাভবান হওয়া। কারণ সেই সময়ে পুরো পৃথিবীর মোট জিডিপির প্রায় ২৫% একাই উৎপাদন করত আমাদের এই ভারত। অর্থাৎ ভারত তখন ছিল পৃথিবীর সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং হাব এবং অফুরন্ত ধনসম্পদের খনি। ১৬১৫ সালে স্যার টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। ব্রিটিশরা খুব ভালো করেই জানত মুঘলদের সামরিক শক্তির সামনে তারা একটা পিঁপড়ের সমতুল্য নয়। তাই তারা শুরুতে অত্যন্ত নম্র ও বিনতিভাবে সুরাট, মাদ্রাজ এবং কলকাতায় ছোট ছোট বাণিজ্যিক কুঠি খোলার অনুমতি চায়। তারা সম্রাটের সামনে এমন ভাব করল যারা একটুখানি জায়গা পেলেই ধন্য হয়ে যাবে। মুঘল সম্রাটও ভাবলেন, ঠিক আছে, সামান্য তো ব্যবসায়ী, এরা ব্যবসা করলে আমাদেরও তো ট্যাক্স আসবে, এতে ক্ষতি কি? কিন্তু এটাই ছিল ইতিহাসের সবচেয়ে বড় ভুল। ব্যবসায়িক ছাড়পত্র পাওয়ার পরেই কোম্পানি তাদের আসল রূপ দেখাতে শুরু করে। তারা আশ্রয়ের জন্য যে কুঠি তৈরি করেছিল সেগুলো কোনো সাধারণ কুঠি ছিল না। কোম্পানি ধীরে ধীরে কুঠিগুলোর চারপাশে উঁচু প্রাচীর তুলে সেগুলোকে শক্তিশালী দুর্গে পরিণত করতে থাকে। যখন ভারতীয় শাসকরা এর প্রতিবাদ করতেন, তখন কোম্পানি অজুহাত দিত, হুজুর, ফরাসি আর ওলন্দাজ জলদস্যুরা আমাদের মালামাল লুট করতে পারে, তাই সুরক্ষার জন্য এই ব্যবস্থা করা। শুধু তাই নয়, এই সুরক্ষার আড়ালেই তারা স্থানীয় গরিব ভারতীয়দের টাকা দিয়ে নিজেদের সেনাবাহিনীতে ভর্তি করা শুরু করে, যাদের বলা হতো সিপাহী। তারা ভারতীয়দের টাকা দিয়েই ভারতীয়দেরই সেনা বানিয়ে ভারতের মাটিতেই একটি সমান্তরাল সশস্ত্র বাহিনী গড়ে ফেলেন, যা মুঘল সম্রাটরা টের পেতে অনেক দেরি করে ফেলেছিলেন। এতক্ষণ তো আমরা দেখলাম কোম্পানি কিভাবে চুপচাপ ভারতের মাটিতে ঘাঁটি গাড়ছিল, কিন্তু তারা তখনও জানতো দিল্লির তখতে বসে থাকা মুঘলদের চটানো মানে নিজেদের মৃত্যু ডেকে আনা। কারণ তখন মুঘল সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম ধনী এবং শক্তিশালী পরাশক্তি। কিন্তু ১৭০৭ সালে ঘটল ইতিহাসের সেই টার্নিং পয়েন্ট। মারা গেলেন শেষ শক্তিশালী মুঘল সম্রাট আওরঙ্গজেব, আর তার মৃত্যুর পর দিল্লির সিংহাসন হয়ে পড়ল অভিভাবকহীন। আওরঙ্গজেবের পর দিল্লির সিংহাসনে যারা বসলেন তারা ছিলেন চরম অযোগ্য, অলস এবং বিলাসী। যেমন সম্রাট মোহাম্মদ শাহ, যার বিলাসী জীবনযাত্রার জন্য ইতিহাস তাকে নাম দিয়েছিলেন মোহাম্মদ শাহ রঙ্গিলা। দেশ চালানো অথবা রাজ্য পাহারা দেওয়ার চেয়ে নাচ গান আর মদ্যপানই তার বেশি আনন্দ ছিল। দিল্লির এই দুর্বলতার সুযোগ নিয়ে ১৭৩৯ সালে পারস্যের ত্রুশ শাসক নাদির শাহ ভারত আক্রমণ করেন। তিনি দিল্লিকে একদম শ্মশানে পরিণত করেন।
আর এই একটা আক্রমণই মুঘল সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে দেয়। দিল্লি যখন পুরোপুরি শক্তিহীন, তখন ভারতের বিভিন্ন অঞ্চলের রাজারা ভাবলেন, আমরা কেন আর দিল্লির কথা শুনব। ব্যাস, বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা এবং মহীশূরের মতো বড় বড় প্রদেশগুলো নিজেদের স্বাধীন ঘোষণা করে দিল। এর ফলে পুরো ভারত তখন টুকরো টুকরো হয়ে যাওয়া এক অশান্ত যুদ্ধক্ষেত্র। আজ এই রাজা ওই রাজাকে আক্রমণ করছে, তো কাল অন্য কেউ এসে অন্য রাজাকে মারছে। আর ঠিক এই সুযোগটার অপেক্ষায় ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা দেখল ভারতের রাজাদের ক্ষমতা আছে, কিন্তু একতা নেই। তারা দেশের কথা ভাবে না, শুধু নিজেদের রাজত্ব বাজাতে ব্যস্ত। কোম্পানি তখন এক মারাত্মক কূটনীতি খেলতে শুরু করলো, যার নাম ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ ভাগ করো এবং শাসন করো। কোম্পানি কোনো এক দুর্বল রাজার দরবারে গিয়ে বলল, মহারাজ, পাশের রাজ্যের রাজা তো আপনার উপর আক্রমণ করতে পারে। আপনি এক কাজ করুন, আমাদের আধুনিক ইউরোপীয় সেনা আর কামান ব্যবহার করুন, আমরা আপনাকে জেতাবো। ভারতীয় রাজারাও ভাবল, বাহ, চমৎকার বুদ্ধি তো। কিন্তু ব্রিটিশরা এই সাহায্য ফ্রিতে করতো না। যুদ্ধের খরচের বাহানায় তারা এই রাজাদের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা, উর্বর জমি এবং খাজনা আদায়ের অধিকার লিখে নিত। এইভাবেই এক রাজার বিরুদ্ধে অন্য রাজাকে লড়িয়ে কোম্পানি কোনো যুদ্ধ না করেই ভারতের রাজনীতি আর অর্থনীতির রিমোট কন্ট্রোল নিজেদের হাতে নিতে শুরু করলো। আর এই নোংরা খেলায় সবচেয়ে বড় শিকার হতে চলেছিল ভারতবর্ষের সবচেয়ে ধনী প্রদেশ, আমাদের এই বাংলা। কোম্পানির আসল খেলাটা শুরু হয়েছিল আমাদের এই বাংলা থেকে, কারণ তখন বাংলা ছিল পুরো ভারতের সবচেয়ে ধনী প্রদেশ, যাকে বলা হতো ভারতের স্বর্গ। দিল্লির মুঘল সম্রাটরা যখন দুর্বল হয়ে পড়েছিল, তখন বাংলার আলীবর্দী খাঁ ছিলেন একজন অত্যন্ত চতুর এবং শক্তিশালী শাসক। তিনি ব্রিটিশদের উপর কড়া নজর রাখতেন। কিন্তু 1756 সালে তার মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন মাত্র 23 বছরের এক তরুণ নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজ সিংহাসনে বসেই বুঝতে পেরেছিলেন ব্রিটিশরা শুধু ব্যবসায়ী নয়, তাদের উদ্দেশ্য খুব খারাপ। তিনি কোম্পানিকে 3টি নির্দেশ দেন। নবাবের অনুমতি ছাড়া বাংলায় কোনো সামরিক দুর্গ তৈরি করা যাবে না। মুঘল সম্রাটদের দেওয়া বাণিজ্যিক ছাড়পত্রের অপব্যবহার করে খাজনা ফাঁকি দেওয়া বন্ধ করতে হবে। নবাবের শত্রুদের আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। কিন্তু অহংকারী ব্রিটিশরা তরুণ নবাবকে পাত্তাই দিল না। উল্টে তারা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ আরও বড় করতে শুরু করলো। তখন রেগে গিয়ে নবাব সিরাজ তার সেনাবাহিনী নিয়ে কলকাতা আক্রমণ করে এবং 1756 সালের জুন মাসে ব্রিটিশদের হারিয়ে নবাব সিরাজ ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে। ব্রিটিশরা তখন প্রাণ ভয়ে কলকাতা থেকে পালিয়ে যায়। এই পরাজয়ের খবর যখন মাদ্রাজে পৌঁছায়, তখন ব্রিটিশদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। তারা জানতো বাংলা হাতছাড়া হওয়া মানে কোটি কোটি টাকার ব্যবসা শেষ। তাই প্রতিশোধ নিতে মাদ্রাজ থেকে এক বিশাল নৌবহর আর সৈন্য নিয়ে বাংলায় পাঠানো হয় দ্রুত ব্রিটিশ অফিসার রবার্ট ক্লাইভকে। ক্লাইভ কলকাতা এসেই বুঝতে পেরেছিলেন সামনাসামনি লড়ে সিরাজকে হারানো কোনোদিনই সম্ভব নয়। তাই তিনি তলোয়ারের বদলে কূটনীতির চাল চালল। তিনি নবাবের দরবারে ভেতরের শত্রু খুঁজতে লাগলেন। আর ক্লাইভ পেয়ে গেলেন এমন কিছু মানুষকে যারা ক্ষমতার লোভে অন্ধ ছিল। নবাবের আপন খালা ঘসিটি বেগম, বাংলার সবচেয়ে ধনী ব্যবসায়ী জগৎ শেঠ এবং সবচেয়ে বড় চাল নবাবের প্রধান সেনাপতি মির্জাফর। রবার্ট ক্লাইভ মির্জাফরকে একটি গোপন চিঠি পাঠালো। চিঠির চুক্তিটা ছিল খুব সহজ। আসন্ন যুদ্ধে মির্জাফর যদি নবাবকে সাহায্য না করে নিষ্ক্রিয় থাকে, তবে সিরাজকে সরিয়ে তাকে বাংলার নবাব করা হবে। ক্ষমতার লোভে মির্জাফর দেশের স্বাধীনতাকে ব্রিটিশদের কাছে বিক্রি করতে রাজি হয়ে গেল। আর হ্যাঁ, এই পলাশি যুদ্ধ নিয়ে আমরা একটা ডিটেল প্লেলিস্ট করেছি। প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। তাই এই ভিডিওতে পলাশির যুদ্ধ নিয়ে ডিটেলস আর কিছু বলছি না। পলাশির যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেও পরে মির্জাফরের ছেলে মিরনের আদেশে
তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। আর এভাবেই মির্জাফরের বেইমানির হাত ধরে বাংলায় প্রবেশ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পলাশীর যুদ্ধ জেতার পর ব্রিটিশরা মির্জাফরকে বাংলার সিংহাসনে তো বসালো, কিন্তু তিনি ছিলেন স্রেফ একটা পুতুল। কোম্পানির টাকার লোভ দিন দিন এতটাই বেড়ে যাচ্ছিল যে মির্জাফরের পক্ষে তা পূরণ করা অসম্ভব হয়ে পড়ে। বাধ্য হয়ে ব্রিটিশরা মির্জাফরকে সরিয়ে তার জামাই মীর কাসিমকে বাংলার নতুন নবাব বানায়। কিন্তু মীর কাসিম মির্জাফরের মতো মেরুদণ্ডহীন ছিলেন না। তিনি ছিলেন অত্যন্ত সচেতনতা এবং দূরদর্শী। তিনি সিংহাসনে বসেই বুঝলেন, ব্রিটিশদের এই শাসন থামাতে না পারলে বাংলা ধ্বংস হয়ে যাবে। কোম্পানি তখন দস্তক অর্থাৎ শুল্ক মুক্তি বাণিজ্য পাশের চরম অপব্যবহার করছিল। তারা নিজেরা কোনো খাজনা দিচ্ছিল না, অথচ দেশি ব্যবসায়ীদের উপর ভারী খাজনা চাপাচ্ছিল। মীর কাসিম এক ঐতিহাসিক চাল চালল। তিনি সমস্ত দেশীয় ব্যবসায়ীদের জন্য খাজনা পুরোপুরি মকুব করে দিলেন। এতে ব্রিটিশদের মাথায় হাত পড়ল। রেগে গিয়ে ব্রিটিশরা মীর কাসিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। মীর কাসিম জানতেন একা ব্রিটিশদের হারানো কঠিন হবে, তাই তিনি ভারতের অন্যান্য শক্তির সাথে হাত মেলানোর সিদ্ধান্ত নেন। তিনি চলে গেলেন অযোধ্যায়, যেখানে তিনি তৈরি করেন ভারতবর্ষের ইতিহাসের অন্যতম শক্তিশালী এক যৌথ মহাসংঘ। এই জোটে ছিলেন তিনজন: বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার শক্তিশালী নবাব সোজাউদ্দৌলা এবং খোদ দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। একদিকে ব্রিটিশদের আধুনিক সেনাবাহিনী, আর অন্যদিকে ভারতের এই তিন প্রধান শক্তির সম্মিলিত বিশাল বাহিনী। 1764 সালের 22শে অক্টোবর বিহারের বক্সার নামক একটি জায়গায় এই দুই পক্ষের মুখোমুখি হল। সংখ্যার বিচারে ভারতের যৌথ বাহিনী অনেক বড় ছিল, কিন্তু তাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা কোনো আধুনিক রণকৌশল ছিল না। অন্যদিকে ব্রিটিশ মেজর হেক্টর মুন্ডোর বাহিনীতে ছিল আধুনিক বন্দুক, কামান এবং সুশৃঙ্খল যুদ্ধবিদ্যার পারদর্শী। ফলাফল যা হওয়ার তাই হলো। মাত্র কয়েক ঘন্টার যুদ্ধে ভারতের এই সম্মিলিত বিশাল বাহিনী ব্রিটিশদের কাছে শোচনীয়ভাবে হেরে গেল। আর এই পরাজয় ভারতের ইতিহাসকে চিরতরে বদলে দেয়। কারণ পলাশীর যুদ্ধ ছিল একটা বিশ্বাসঘাতকতার ম্যাচ, আর বক্সারের যুদ্ধ ছিল ব্রিটিশদের আসল সামরিক শক্তির প্রমাণ। তারা এক ধাক্কায় দিল্লির সম্রাট এবং অযোধ্যার নবাবকে হাঁটু গেড়ে বসিয়ে দিল। যুদ্ধের পর 1765 সালে লর্ড ক্লাইভ দিল্লির সম্রাটের সাথে এলাহাবাদ চুক্তি করেন, আর এই চুক্তির মাধ্যমেই কোম্পানি পেয়ে যায় বাংলার দেওয়ানি রাইটস। এর সহজ অর্থ হলো, এখন থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যার সমস্ত মানুষের কাছ থেকে খাজনা আদায়ের আইনি অধিকার একটা ব্রিটিশ প্রাইভেট কোম্পানির হাতে চলে গেল। ইতিহাসে একেই বলা হয় দ্বৈত শাসন। ক্ষমতার লোভ আর সীমাহীন দুর্নীতির কারণে কোম্পানি বাংলার কৃষকদের উপর অত্যাচারের স্ট্রিম রোলার চালাতে শুরু করে। আর এর চরম পরিণতি ছিল 1770 সালের সেই ভয়াবহ 76-এর মন্বন্তর বা দুর্ভিক্ষ, যাতে বাংলার 1/3 মানুষ অর্থাৎ প্রায় 1 কোটি মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল। আর ঠিক কয়েক বছর পর 1848 সালে লর্ড ডালহৌসি ভারতে এসে কফিনের শেষ পেরেকটি পুঁতে দেন। তিনি নিয়ে আসেন এক কুখ্যাত আইন, সত্যবিলোপ নীতি। এই আইন অনুযায়ী কোনো ভারতীয় রাজার যদি নিজের কোনো ছেলে সন্তান না থাকে, তবে তিনি কোনো সন্তান দত্তক নিতে পারবে না এবং তার মৃত্যুর পর সেই রাজ্য সরাসরি ব্রিটিশ কোম্পানি কেড়ে নেবে। এই অন্যায় ও জোরজুলুমের আইনের মাধ্যমে ঝাঁসি, সাতারা, নাগপুর এবং উদয়পুরের মতো একের পর এক স্বাধীন রাজ্য কোম্পানির পেটে চলে যায়। আর এইভাবেই মাত্র 150 বছরের ব্যবধানে একটা সামান্য বাণিজ্যিক কোম্পানি পুরো ভারতবর্ষের ভাগ্যবিধাতা হয়ে ওঠে। কিন্তু একটা কথা সত্যি, ব্রিটিশরা আমাদের শক্তিতে হারায়নি, আমাদের নিজেদের ভেতরের অহংকার এবং একে অপরকে ছোট করার মানসিকতা আর মির্জাফরের মতো বিশ্বাসঘাতকদের কারণেই আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছিলাম। ইতিহাস বারবার প্রমাণ করেছে, বাইরের শত্রুর চেয়ে
ভেতরের বিশ্বাসঘাতক অনেক বেশি ভয়ঙ্কর। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।